আপনারা শুনছেন কালো রাত 24। রাত হলে পুকুরের উপরে ভেসে ওঠে সোনার একটা সুন্দর ফুল। গ্রামে লোকে বলে এটা সাধারণ কোনো ফুল না, এটা জিনপরিদের ফুল। দিনের বেলা পুকুরটা স্বাভাবিক লাগে, কোনো ফুল দেখা যায় না, কিন্তু রাত হলে পুকুরের মাঝে ভেসে ওঠে সোনার ওই ফুলটা। পুকুরের মাঝে ফুলটা ভেসে ওঠায় অনেকে দেখে, কিন্তু ভয়ে পুকুরের কাছে আসার সাহস পায় না। এর আগে একজন সাহস করে পুকুরের কাছে আসছিল, সে আর বাড়িতে ফিরে যায়নি। পুকুরে থাকা অদৃশ্য কেউ তাকে পুকুরে চুবিয়ে মেরে ফেলে। এই যে পুকুরে রাত হলে সোনার ফুল ভেসে ওঠে, এই খবর আমাদের গ্রামের মানুষ ছাড়াও বাইরের মানুষও জানে। অনেকের মতো এই খবর যায় দুজন চোরের কানে। ওদের একজনের নাম দুলাল, আরেকজনের নাম জহির। তো এই দুজন চোর আমাদের গ্রামের পুকুরে ভেসে ওঠা ফুলটার কথা শোনার পর বুদ্ধি করে রাতে এসে ফুলটা চুরি করে নিয়ে যাবে। কথা মতো তাই করা হয়। রাত গভীর হলে জহির ও দুলাল চোর দুজনে রওনা করে আমাদের গ্রামে থাকা ওই পুকুরের উদ্দেশ্যে। দুজনে হাঁটার সময় দুলাল চোর জহিরকে বলেন, আরে জহির, আমরা পাবো তো ওই ফুলটা? লোকে যেভাবে বলে সে সোনার ফুলটার ওজন 4-5 কেজি হবে। তখন জহির বলেন, হ্যাঁ রে, আমিও তাই শুনেছি। একবার ভেবে দেখ, সোনার একটা ফুলের ওজন 4-5 কেজি, এটা যদি একবার পেয়ে যাই, আমাদের জীবনে আর চুরি করতে হবে না, আমরা বড়লোক হয়ে যাব। তখন দুলাল বলেন, হ্যাঁ ঠিক বলেছিস, এখন আয়, কেউ আবার দেখে ফেলবে। কথাটা বলে দুজনে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সে পুকুরের কাছে। ওখানে গিয়ে ঝোপের আড়ালে চুপ করে বসে থাকে। দুজন চোর বসে পুকুরের দিকে তাকিয়ে আছে, কখন এই ফুলটা পানির উপরে ভেসে ওঠে এই ভাবনা মতো ওরা অপেক্ষা করছে। এভাবে কিছুটা সময় গেলে ওদের অবাক করে পানির উপরে ভেসে ওঠে সোনার সেই ফুলটা। ফুলটা চকচক করে জ্বলছে। সোনার এই ফুলটা দেখে দুলাল বলেন, এই জহির, ওই দেখ ফুলটা ভেসে উঠছে, এখন আস্তে করে নেমে ফুলটা নিয়ে আসি। তখন জহির বলেন, দুজনে না গিয়ে একজন এখানে থাকি, কেউ আসে কিনা দেখি, আরেকজন যাই। তুই পানিতে নেমে ফুলটা নিয়ে আয়, আমি এখানে আছি। এছাড়াও তোর জন্য সমস্যা হলে আমি তোকে টেনে উপরে তুলব। জহিরের কথায় দুলাল বলেন, আচ্ছা ঠিক আছে। কথাটা বলে খুব সাবধানে দুলাল নেমে পড়ে পানিতে। এরপর আস্তে আস্তে করে যেতে থাকে ফুলটার দিকে। দুলাল চোর যখন পানিতে ফুলটা ধরতে যাবে, এমন সময় পানির নিচ থেকে দুলাল চোরের পা টেনে ধরে। পানির নিচ থেকে পা টেনে ধরায় দুলাল চিৎকার করতে থাকে আর বলে, জহির নিচে নাম। তখন জহির পানিতে লাফ দিয়ে দুলালকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। দুলাল ও জহির দুজনকে পানিতে চুবিয়ে সেখানে মেরে ফেলে সেখানে থাকা জিনপুরি। এই ঘটনার পরের দিন সকালে একজন ওদিকে হাঁটতে এসে দেখে পুকুরে দুটো লাশ ভেসে আছে। এই দৃশ্য দেখে উনি চিৎকার করতে থাকে। ওনার চিৎকারে সেখানে আশেপাশে সবাই দৌড়ে এসে দেখে পুকুরে লাশ ভেসে বেড়াচ্ছে। এই কথাটা অল্প সময়ের মধ্যে গ্রামে ছড়িয়ে যায়। আমিও যাই ওখানে লাশ দেখতে। এদিকে সবার মতোই পুকুরের মালিক জাবেদ তালুকদারও আসে সেখানে। জাবেদ তালুকদার তার লোকেদের নিয়ে এসে বলে, কি হয়েছে, এখানে শুনলাম কেউ মারা গেছে। তখন পাশের একজন বললেন, তালুকদার বাবুই দেখেন, আপনার পুকুরে দুজন মরে ভেসে বেড়াচ্ছে। ওনার কথায় জাবেদ তালুকদার পুকুরের পানিতে ভেসে থাকা লাশ দেখে অবাক হয়ে বললেন, এখানে লাশ আসলো কোথা থেকে? কেউ কি এদেরকে মেরে এখানে ফেলে গেছে নাকি? তখন পুকুরের পাশে থাকা যাদের বাড়ি তারা বললেন, না তালুকদার বাবু, আমাদের মনে হয় ওরা এখানেই মারা গেছে। আপনি হয়তো কিছুটা জানেন, আপনার এই পুকুরে রাত হলে সোনার একটু ফুল ভেসে ওঠে। এটা সাধারণ কোনো ফুল না, আমাদের জানা মতে এই পুকুরে জিন বা পরিজনিত কোনো ব্যাপার আছে, আর এটা ওদেরই ফুল। এই যে পুকুর যে দুজন মরে পড়ে আছে, ওরা হয়তো এই ফুলটা নিয়ে লোভে আসছে, আর জিনেরা ওদের মেরে ফেলেছে। ওনার কথায় জাবেদ তালুকদার অবাক হয়ে বলেন, তাই নাকি? আমার পুকুরে এরকম ঘটনা ঘটে? তখন আরেকজন বললেন, হ্যাঁ তালুকদার বাবু, ঘটে। আমরা এই আশপাশের মানুষ ভয়ে পুকুরে নামতে পারি না, যদি কিছু হয়ে যায়। আমরা আগে এখানে গোসল করতাম, কিন্তু রাতের বেলা ফুলটা দেখার পর থেকে আর গোসল করি না। পুকুরটা তো আপনার, আপনি যদি এর একটা ব্যবস্থা করেন তো আমাদের জন্য খুবই ভালো হয়। ওনাদের কথায় জাবেদ তালুকদার বললেন, ঠিক আছে, দেখছে কি করা যায়। এর আগে লাশ দুটোকে তুলতে হবে। কথাটা বলে জাবেদ তালুকদার তার লোকেদের বলেন লাশ দুটোকে উপরে তুলতে। ওনার আদেশে তারা লোকেরা তাই করেন।
সাহস করে ওরা পুকুরে নেমে লাশ দুটোকে উপরে তোলেন। লাশ দুটো উপরে তোলার পর কেউ কেউ ওদের চিনতে পারেন আর বলেন, আরে এরা তো চোর, আমরা চিনি এদের, আমাদের 2 গ্রাম পরে এদের বাড়ি। ওদের কথায় জাবেদ তালুকদার দুলাল চোর ও জহির চোরের লাশ তাদের বাড়িতে পাঠিয়ে দিয়ে আর ব্যবস্থা করেন। এরপর জাবেদ তালুকদার গ্রামের ইমাম সাহেবকে ডাকেন আর বলেন কিছু একটা ব্যবস্থা করতে। তালুকদার বাবুর কথায় ইমাম সাহেব বলেন, তালুকদার বাবু, আমি তো জিনপরিদের বিষয়ে বিশেষ কোন আমল জানি না, আমি একটু জানি, এতে কাজ হবে কিনা জানি না, কাজ না হলে অন্য কাউকে দেখাতে পারেন। কথাটা বলে ইমাম সাহেব পুকুরের পানি হাতে নিয়ে দোয়া পরে সেই পানিতে ফু দিয়ে আবার পুকুরে ছুঁড়ে মারলেন। এরপর বললেন, আমি আমার জানা কাজ করে দিলাম, এরপর কি হবে সঠিক জানি না। কথাটা বলে চলে যায় ইমাম সাহেব। তখন তালুকদার বাবু বলেন, 2-1 দিন দেখি, যদি কোনো সমস্যা না হয় তো ভালো, আর যদি সমস্যা হয় তাহলে আমি অন্য কবিরাজ বা তান্ত্রিক যাকে লাগে নিয়ে আসবো। কথাটা বলে জাবেদ তালুকদার তার লোকেদের নিয়ে চলে যায়। এদিকে তখন আশেপাশে সবাই বাড়িতে যেতে থাকে। সবার মতো আমিও যেতে থাকি আমার বাড়ির দিকে। আমি বাড়ির দিকে যাওয়ার সময় দেখি আমার ফুফু নাম ময়না, সে ময়না ফুপু হেঁটে হেঁটে আসছে। ওনাকে দেখে আমি বলি, ফুপু কোথায় যাচ্ছেন? চলেন চলেন, বাড়িতে চলেন। লিসেনার, এই ময়না ফুপুকে নিয়ে অনেক কাহিনী আছে সামনে, তাই ওনার বিষয়ে আপনাদের বললাম। ময়না ফুপুর মাথায় সমস্যা, ওই যে অনেকে থাকে না পাগলির মতো চুপচাপ থাকে, আস্তে আস্তে হাঁটাচলা করে, মানুষ দেখলে তাদের মুখের দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না, ওরকম। ময়না ফুপু কারোর কোনো ক্ষতি করে না, কথাও বলে না। ময়না ফুপুর কেউ নেই, তাই আমি ওনার দেখাশোনা করি, খাবার দিই। আমার বাড়ির সাথে ওনার ছোট্ট একটা ঘরে আছে এবং উনি ওখানেই থাকেন। তো আমি ময়না ফুপুকে তার ঘরে রেখে চলে যাই আমার বাড়িতে। এই ঘটনার পর সে রাতে ওই পুকুরে আর সেই সোনার ফুল ভেসে ওঠেনি। এবার পরপর 3টা রাত পুকুরে সোনার ফুল ভেসে না ওঠায় সবাই ভাবেন আর সমস্যা হবে না, এখানে থাকা জিনেরা চলে গেছে। এইভাবে আশেপাশে সবাই সে পুকুরে গোসল করতে থাকে। এরপর সাহস পেয়ে অনেকে গোসল করতে থাকে সে পুকুরে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। কয়েকদিন পর একটা ঘটনা ঘটে। সে পুকুরে বিকালের দিকে গোসল করতে থাকে 2টো বাচ্চা। ওরা গোসল করার সময় হঠাৎ করে হারিয়ে যায়। এদিকে কিছুক্ষণ পর বাচ্চার মা বাবা ওদের খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে কোথাও পায় না। এমন সময় একজন বলেন, তোমাদের বাচ্চাদের তো আমি পুকুরে গোসল করতে দেখেছি, আমি যখন গোসল করে আসি তখন ওরা পুকুরে সাঁতার কাটছিল। সেই লোকের কথায় বাচ্চা দুটোর মা বাবা কান্নাকাটি শুরু করে। এরপর ওরা সে পুকুরে জাল ফেলে, কিন্তু বাচ্চা দুটোর খোঁজ পান না। বাচ্চা দুটো হারিয়ে গেছে এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গ্রামে, আর আমরা সবাই এসে হাজির হই পুকুর পাড়ে। আমরা ওখানে আসার পর অনেকে অনেকভাবে বাচ্চা দুটোকে খুঁজতে থাকে, কিন্তু বাচ্চা দুটোকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না। এভাবে কিছুটা সময় চলে যাওয়ার পর জাবেদ তালুকদারের কানে খবর চলে যায় ওনার পুকুরে বাচ্চা হারিয়ে গেছে। এই খবর পেয়ে লোকেদের নিয়ে ওখানে চলে আসে জাবেদ তালুকদার। উনি সেখানে এসে বলেন, কি হলো, বাচ্চাদের কি পাওয়া গেল? তখন বাচ্চারা বাবার কান্না করতে করতে বললেন, না, এখন আর কি করবো তালুকদার বাবু। তখন কেউ কেউ বলতে লাগলেন, রাত হবার আগে একজন কবিরাজকে নিয়ে আসতে হবে। ওনাদের কথা মতো একজন কবিরাজ নিয়ে আসা হলো। কবিরাজ এসে সব শুনে বললেন, আমার মনে হয় এখানে থাকা জিনেরা এই কাজ করেছে, আপনারা অপেক্ষা করুন, আমি দেখি এখানে থাকা জিনেদের হাজির করতে পারি কিনা। কথাটা বলে সে কবিরাজ পুকুরে থাকা জিনেদের হাজির করার চেষ্টা শুরু করলেন। এভাবে কেটে গেল অনেকটা সময়। অনেক সময় চলে যাবার পর ও যখন কবিরাজ জিনদের হাজির করতে পারলেন না, তখন জাবেদ তালুকদার বললেন, কবিরাজ কি হলো? তখন সে কবিরাজ বললেন, আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু এখানে থাকা জিনদের তো হাজির করতে পারলাম না। আমার ওস্তাদ কবিরাজকে ডাকতে হবে, উনি আসলে পারবে এখানে থাকা জিনদেরকে হাজির করতে। কবিরাজের কথায় জাবেদ তালুকদার বললেন, তাই করো। এই কে আছো? ওর ওস্তাদ কবিরাজকে এখনই যেখানে আসো ওখান থেকে নিয়ে আসো। তালুকদার বাবুর আদেশে গ্রামের কয়েকজন চলে গেলেন কবিরাজ বাবুকে নিয়ে আসতে। এদিকে তখন পুকুর পাড়ে আমরা গ্রামবাসী সবাই অপেক্ষা করছি। এভাবে কিছুটা সময় গেলে সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যা হওয়ায় জাবেদ তালুকদার বললেন, একটু পর হয়তো কবিরাজ চলে আসবে, এখানে আলোর ব্যবস্থা করো, আগুনের মশাল জ্বালিয়ে দাও। ওনার আদেশে তাই করা হলো। আগুন জ্বালিয়ে আলোর ব্যবস্থা করা হলো। এর ঠিক কিছুক্ষণ বড় ওস্তাদ কবিরাজ চলে আসলো। ওস্তাদ কবিরাজ এসে ছোট কবিরাজকে জিজ্ঞাসা করলেন, কি ঘটনা। তখন ছোট কবিরাজ সব ঘটনা খুলে বললেন ও আরো বললেন, উস্তাদ, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু এখানে থাকা জিনকে হাজির করতে পারিনি।
তাই আপনাকে খবর দিয়ে নিয়ে আসলাম। তখন ওস্তাদ কবিরাজ বললেন, ও আচ্ছা, আমি দেখি কি করা যায়। কথাটা বলে সে ওস্তাদ কবিরাজ পুকুর পাড়ে বসে পুকুরের দিকে মুখ করে চোখ বন্ধ করে কি জানি পড়তে লাগলেন। ওস্তাদ কবিরাজ বিড়বিড় করে কি জানি পড়ে আর পুকুরে কিছু কি দিয়ে যেন ফু দেয়। এভাবে কিছুক্ষণ হয়ে গেলে হঠাৎ করে পুকুরের মধ্যে অনেক বড় একটা পাক সৃষ্টি হয়। পানি ঘুরপাক খেতে থাকে। পুকুরের পানি ঘুরপাক খেতে খেতে দেখে সবাই ভয়ে এই দৃশ্য দেখে থাকে কি হচ্ছে। এদিকে পানি ঘুরতে ঘুরতে সেখান থেকে একটা ধোঁয়ার মতো কিছু একটা বের হয়, আর সেই ধোঁয়াটা ছায়ার মতো রূপ নিয়ে পানির উপরে ভেসে থাকে। ছায়ার মতো পানি উপরে ভেসে থাকা জিনটাকে দেখে কবিরাজ বলেন, কে তুই? তোর নাম কি? তুই কি এই পুকুরে থাকিস? তখন সে ছায়াটা অবয়বটা ভয়ঙ্কর কণ্ঠে বলেন, কবিরাজ, তুই কি আমাদের নর্মাল কোনো জিন ভেবেছিস যে আমি তোর কথার উত্তর দিব? আমি পানির উপরে আসছি তোকে সহ সবাইকে সাবধান করতে। জিনটার কথায় কবিরাজ বললেন, নিজেকে শক্তিশালী ভাবা বন্ধ কর, আর বল বাচ্চা দুটো কোথায়? এখানে গোসল করার সময় দুটো বাচ্চা হারিয়ে গেছে, সে বাচ্চা দুটো এখন কোথায়? তখন জিনটা বললেন, কবিরাজ, ওই বাচ্চা দুটোর কথা তুই ভুলে যা। শুধু তুই না, ওর মা বাবাকেও তুই ভুল বুঝে যেতে, কারণ আমরা বাচ্চা দুটোকে মেরে ফেলেছি। বাচ্চা দুটোকে মেরে ফেলেছে শুনে ওর মা বাবা তো কান্নাকাটি শুরু করে। তখন কবিরাজ জিনটাকে বলেন, কেন মারলি? ওদের কি দোষ? বাচ্চা মানুষ পুকুরে গোসল করতে নামতেই পারে। কবিরাজের এরকম কথায় জিনটা বললেন, শোন কবিরাজ, আমি এখানে একাই থাকি না। আমরা তিনজন জিন এই পুকুরে আস্তানা করেছি। আমরা তিনজন হলাম সাধক প্রকৃতির জিন। আমরা এখানে থাকি, সাধনা করি। আমরা আজকে সাধনা করার সময় এই বাচ্চা দুটো আসে পুকুরে সাঁতার কাটিয়েতে আমাদের অসুবিধা হয়, তাই আমরা ওদের পানিতে ডুবিয়ে মেরে ফেলি। ওদের লাশ আমাদের কাছে আছে, একটু ওদের লাশ উপরে ভেসে দিব। তুই কবিরাজ আমাদের সাথে আর কোনো ঝামেলা করবি না। ঝামেলা করতে আসলে তোকে আগে মারব। জিনের এরকম কথায় জাবেদ তালুকদার সাহস করে বলেন, আমার পুকুরে আপনারা থাকবেন কেন? আপনাদের কারণ আশেপাশে মানুষ গোসল করতে পারে না, আমিও মাছ চাষ করতে পারি না, আপনারা অন্য কোথাও চলে যান। জাবেদ তালুকদারের কথায় কবিরাজ বলেন, হ্যাঁ, উনি ঠিকই বলেছে, তোরা এখান থেকে চলে যা। তখন জিনটা বলেন, আমরা কারো কথায় চলি না, আমরা এখানে থাকবো, এই পুকুর ছেড়ে যাব না। এখানে মাছ চাষ হবে না, কেউ গোসল করতে পারবে না, কথা শেষ। এই বলে চলে যায় সেই জিন। জিনটা পানির নিচে চলে যাওয়ার পর ঠিকই বাচ্চা দুটোর লাশ উপরে ভেসে ওঠে। তখন কয়েকজন পানিতে নেমে বাচ্চা দুটোর লাশ উপরে তুলে এরপর কান্নাকাটি শুরু হয়। তখন কবিরাজ জাবেদ তালুকদার বলেন, তালুকদার বাবু, এই জিনেরা অনেক শক্তিশালী, আপনি অন্য কাউকে নিয়ে আসেন, আমার দ্বারা এই কাজ হবে না। কথাটা বলে কবিরাজ চলে যায়। এদিকে রাতের বেলায় সে বাচ্চা দুটো দাফন সম্পূর্ণ হয়। এই ঘটনার পর কোনো মানুষ ভুল করেও পুকুরে নামার সাহস পায় না, আর রাত করে আগের মতো সেই সোনার ফুলটা ভেসে ওঠে। এভাবে আরও কিছুদিন গেলে জাবেদ তালুকদার তার লোকেদের নিয়ে বসে আর বলে, না, এভাবে তো হয় না। আমার পুকুর দখল করে থাকবে জিনেরা, এটা তো আমি মানি না। খোঁজ লাগাও, কোথাও বড় শক্তিশালী কবিরাজ তান্ত্রিক আছে কিনা। তালুকদারের কথায় ওনার লোকেরা খোঁজ করে একজন শক্তিশালী তান্ত্রিককে নিয়ে আসে জাবেদ তালুকদারের কাছে। সে তান্ত্রিক আসায় তালুকদার বাবু বলেন, তান্ত্রিক, তুমি কি পারবা আমার পুকুর থেকে জিনদের তাড়িয়ে দিতে? এর আগে দুজন কবিরাজ এসে কিন্তু পারিনি। তখন তান্ত্রিক বললেন, আগে কেউ পারুক আর না পারুক, আমি পারবো। আমাকে কি করতে হবে এটা বলুন। তখন তালুকদার বাবু বললেন, ওখানে থাকা জিনেরা অনেক হিম্মত দেখিয়ে কথা বলেছে। ওদের হাজির করে আগে কষ্ট দিবা, এরপর আমার পুকুর থেকে তাড়াবা। এই কাজ কি করতে পারবা? তখন তান্ত্রিক মাথা নাড়িয়ে মুচকে এসে বললেন, তালুকদার বাবু, আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। আমি ওখানে থাকা জিনদের শুধু তাড়াবো না, পুকুরের উপরে ভেসে উঠে একটা সোনার ফুল, ওই ফুলটা আপনাকে দিয়েও নিতে পারবো। এটা আমাকে ওই সোনার ফুলটার ভাগ দিতে হবে। তান্ত্রিকের কথায় তালুকদার বাবু লোভে পড়ে বললেন, আরে এটা তো ভালোই হয়, এটা আমি সোনার ফুল পাবো, জিনদেরও তাড়ানো হবে। তখন তান্ত্রিক বললেন, ঠিক আছে, আপনার কাজ হবে, আজকে রাতে আপনার সামনে ওই জিনদের হাজির করব, আজ ওদের বিচার হবে। এই বলে দিনটা জাবেদ তালুকদারের বাড়িতে কাটিয়ে দেন তান্ত্রিক। এভাবে দিন পেরিয়ে রাত আসে। রাত হলে তান্ত্রিক তালুকদারকে বলেন, তালুকদার বাবু, আপনার বাড়ির পেছনে যে বাগান আছে ওখানে চলুন। তালুকদার বাবু তান্ত্রিককে সাথে নিয়ে বাগানে যায়। বাগানে যাওয়ার পর তান্ত্রিক বলেন, আমার পেছনে এসে দাঁড়ান। তান্ত্রিকের কথা মতো তালুকদার পেছনে দাঁড়ালে তান্ত্রিক তন্ত্র মন্ত্র পড়ে তালুকদার বাবুর পুকুরে থাকা 3টা জিনকেই ওখানে হাজির করলেন।
সেই তিনজন জিন হাজির হয়ে রেগে তান্ত্রিককে বললেন, তান্ত্রিক, আমাদের ধারণা করার সময় আমাদের কেন ডাকলি? তুই কি মারতে চাস? জিনের কথাই তান্ত্রিক বললেন, মরবি আমি না তোরা এই তালুকদার বাবুর পুকুরে নিজেদের আস্তানা করে ভুল করেছিস। এখন তোরা ওখান থেকে চলে যা, কিন্তু এমনি এমনি আবার যেতে পারবি না। ওই সোনার ফুলটা দিয়ে যেতে হবে, নইলে তোদের কোনোভাবেই যেতে দিব না। তান্ত্রিকের এরকম কথাই তিনজন জিন রেগে বললেন, তোর সোনার ফুল লাগবে তাই না? দাঁড়া। কথাটা বলে ওরা রেগে তান্ত্রিকের দিকে এগিয়ে আসবে, এমন সময় ওখানে আসে তান্ত্রিকের সাথে থাকা তিনজন জিন। তান্ত্রিকের সাথে থাকা তিনজন জিন এসে ওই তিনজন জিনের সাথে যুদ্ধ করতে থাকে। শুরু হয় দুই দলের মধ্যে তুমুল যুদ্ধ। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর দুই দলে দুর্বল হয়ে পড়ে, কেউ কাউকে হারাতে পারে না। তখন তান্ত্রিক হেসে বলেন, আজকে চলে যা, তবে পালাতে পারবি না। কালকে তোদের হাজির করব, কালকে দেখিস কি করি। তান্ত্রিকের কথায় পুকুরে থাকা তিনজন জিন চলে যায়। এদিকে তান্ত্রিকের সাথে থাকা তিনজনও চলে যায়। তখন তান্ত্রিক তালুকদার বাবুকে নিয়ে ওনার বাড়িতে আসেন। তান্ত্রিক তালুকদার বাবুর বাড়িতে আসায় তালুকদার বলেন, তান্ত্রিক, এটা কি করলা? ওদের ছেড়ে কেন দিলা? তখন তান্ত্রিক বলেন, তালুকদার বাবু, আপনার পুকুরে থাকা জিনেরা ভাবছিল আমি ওদের সাথে শক্তি দিতে পারবো না। আজকে ওদেরকে আমার শক্তি বুঝিয়ে দিলাম। আসল কাজ করব কালকে। আজকে পুকুরে থাকা জিনেরা বুঝতে পেরেছে আমার ও আমার জিনের সাথে পেরে ওঠা সহজ না। কালকে আমি এমন বিদ্যা প্রয়োগ করব যে ওই জিনেরা আমাদের কাছে হার মানবে। তান্ত্রিকের কথায় তালুকদার বাবু খুশি হয়ে বললেন, ঠিক আছে, তোমার কথায় খুশি হলাম। কালকে আমার কাজ হওয়া চাই। কথাটা বলে তান্ত্রিককে তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিন। তালুকদার বাবু বাড়িতে তান্ত্রিক নিয়ে আসছে এই কথা ভেতরে ভেতরে গ্রামের সবাই জেনে যায়। তো তান্ত্রিক সে রাতটা জাবেদ তালুকদারের বাড়িতেই থাকে। পরের দিনের বেলা তান্ত্রিক তালুকদার বাবুর পুকুরের কাছে যান, পুকুরের চারিদিকে ঘোরেন। এরপর পুকুর থেকে একটু পানি ও কাদা সাথে করে নিয়ে আসেন। এরপর অপেক্ষা করতে থাকেন রাতের জন্য। দিন পেরিয়ে রাত আসে। রাত হলে গত রাতের মতো তালুকদার বাবুর বাগানে গিয়ে তান্ত্রিক মাটিতে একটা গোল বৃত্ত এঁকে সামনে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে বসে তন্ত্র মন্ত্র পড়তে থাকে। তান্ত্রিক তন্ত্রমন্ত্র পড়ে আর পুকুর থেকে নিয়ে আসা পানি ও কাদা একটু একটু করে আগুনে ফেলে। এভাবে কিছুক্ষণ চলে যাবার পর সেখানে উপস্থিত হন পুকুরে থাকা সেই তিনটা জিন। জিন তিনটা এসে তান্ত্রিককে বলেন, তান্ত্রিক, তুই মিছে মিছে আমাদের সাথে ঝামেলা করছিস। আচ্ছা যা, আমরা তালুকদার বাবুর এই পুকুর ছেড়ে চলে যাব, আর কোনোদিন এদিকে আসবো না। জিন তিনজনের কথায় তান্ত্রিক বললেন, না না, তা তো হবে না, তোরা যাবি যা, তোদের কাছে যে সোনার ফুলটা আছে এটা দিয়ে যা। তখন সেই জিনেরা বলেন, না, এটা দেওয়া যাবে না, আমাদের শক্তি এই ফুলের মধ্যে, এটা আমাদের কাছে অনেক মূল্যবান। জিনেদের কথায় তান্ত্রিক বলেন, যতই মূল্যবান হোক, আমরা এটা চাই। সোনার ফুলটা না দিলে আমরা তোদের ছাড়ব না, এখনই তোদের বন্দি করব। তান্ত্রিকের কথায় সে তিনজন জিন একটু চুপ থেকে বলেন, তান্ত্রিক, তুই তো নাছর বান্দা। আচ্ছা শোন, তোরও তালুকদার বাবুর সাথে আমরা একটা চুক্তি করি। তোর আমাদের কথায় চুক্তিতে রাজি হয়ে যায়, এটাই ভালো হবে। তখন তান্ত্রিক জিজ্ঞাসা করেন, কি চুক্তি বল? তান্ত্রিকের কথায় জিনেরা বলে, এখানে তো গ্রামবাসী কেউ নেই, তাই সত্যিটা বলি। আসলে কিছুদিন আগে সেই পুকুরে যে দুটো বাচ্চা মারা গিয়েছিল, ওদের আসলে আমরা ইচ্ছা করে মেরেছি। ওরা আমাদের সাধনায় কোনো ঝামেলা করেনি। আমরা বাচ্চা দুটোকে মেরে ওদের রক্ত দিয়ে সাধনা করেছি শয়তানের নামে। এরপর বাচ্চা দুটোর লাশ পানির ওপরে ভেসে দিয়েছে। এখন কথা হলো, আমাদের আরেকটা মানুষকে লাগবে। এই যে গ্রামে যে কোনো মানুষ হলেই হবে, হতে পারে ছোট বড়, বৃদ্ধা, পুরুষ, মহিলা, যে কোনো মানুষ হলেই হবে। তুইও তালুকদার মিলে একটা মানুষকে যদি আমাদের দিতে পারিস, তাহলে আমরা ওকে মেরে ও রক্ত দিয়ে সাধনা করব। আমাদের তিনজন মানুষের রক্ত লাগবে। এর মধ্যে দুটো বাচ্চাকে মেরে তো তাদের রক্ত দিয়েছে, আরেকজন হলে তিনজন হয়ে যাবে। আমরা এই সাধনা করতে পারলে নিজেরা শক্তিশালী হয়ে যাব। তোরা যা, আমাদের একটা মানুষকে দিবি, এর বিনিময়ে আমাদের সে ফুলটা না, তোদের এক কলস সোনার মোহর দিব। যা, সোনার ফুলটা তোরা নিতে পারবি না, ওটা নিয়ে সহজে বিক্রিও করতে পারবি না, এতে ঝামেলা আছে। এর থেকে তোদের এক কলস সোনার মোহর আমরা দিয়ে দিব, শুধু একটা মানুষকে আমাদের দে। জিনেদের এরকম কথায় তান্ত্রিক তালুকদার বাবুর দিকে তাকায়। তখন তালুকদার বাবু পড়ে যায় চিন্তায়। চিন্তা করে তালুকদার বাবু তান্ত্রিককে বলেন, ওদের বলো, আমরা আজকে ভেবে কালকে ওদের জানিয়ে দিব। তখন তান্ত্রিক জিনেদের বলে, তোরা চলে যা, আমরা আজ ভেবে কালকে তোদের জানাবো। তখন জিনেরা সেখান থেকে চলে যায়। সেই জিনেরা চলে যাবার পর তান্ত্রিক ও তালুকদার বাড়িতে আসে। বাড়িতে এসে তালুকদার বলেন, তান্ত্রিক,
ওরা কি বলল, এখন কি করব? তখন তান্ত্রিক বলেন, তালুকদার বাবু, ওরা যে প্রস্তাব দিয়েছে এটা খারাপ না। এক কলস সোনার মোহর তো অনেক মূল্যবান, কিন্তু তা পেতে একটা মানুষকে লাগবে। যদি কোনো মানুষকে ধরেও দিতে পারেন তাহলে জিনেরা সোনার মোহর দিবে আর আপনার পুকুর ছেড়েও চলে যাবে। তখন তালুকদার বাবু বলেন, আচ্ছা আমি তোমাকে সকালে জানাবো। এই বলে তান্ত্রিককে ঘুমাতে বলে নিজের ঘরে যান তালুকদার। এরপর ভাবতে থাকেন কি করা যায়, কাকে ধরে জিনেদের দেয়া যায়, কে আছে এমন। এভাবে ভাবতে ভাবতে তালুকদারের মাথায় আসে আমার ময়না ফুপুর কথা। প্রিয় লিসেনার, আগেই বলেছিলাম ময়না ফুপু পাগলির মতো একাই থাকেন, কারোর সাথে কথা বলে না, রাস্তায় হাঁটার সময় মানুষের দিকে তাকিয়ে থাকেন। তো তালুকদার বাবু ময়না ফুপুর কথা মনে হতেই উনি মনে মনে বলেন, পাইছি, ময়না তো একটা পাগলি, ওকে ধরে মেরে ফেললেও তেমন কেউ কিছু বলার থাকবে না, ওকে ধরেই জিনেদের দিয়ে দিব। এই ভেবে ঘুমিয়ে পড়েন তালুকদার বাবু। পরের দিন সকালে তালুকদার বাবু তার লোকেদের ডাকে আর বলে, এই শোন, এখনই যাও আর ময়না পাগলিকে ধরে আমার কাছে নিয়ে আসো। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবা ময়না পাগলি এখন থেকে আমার বাড়িতে থাকবে, আমার এখানে খাবে। জাভেদ তালুকদারের কথায় তার লোকেরা চলে গেলেন ময়না ফুপুর বাড়িতে। ময়না ফুপুর বাড়িতে গিয়ে ওনাকে ঘর থেকে বের করার সময় আমি ওদের দেখে ফেলি। এই দৃশ্য দেখে তালুকদারের লোকেদের বলি, আরে আরে আরে, আপনারা ময়না ফুপুকে ধরেছেন কেন, কোথায় নিয়ে যাবেন? তখন একজন বললেন, তালুকদার বাবু আমাকে হুকুম করেছেন ময়না পাগলিকে তার বাড়িতে নিয়ে যেতে, ময়না পাগলি এখন থেকে ওখানেই থাকবে। ওনার কথা শুনে আমি বললাম, না না, তার দরকার নেই, ফুপুর দেখাশোনা তো আমি করি, আমি খেতে দিই, ওনাকে নিয়ে যেতে হবে না, ছাড়ুন ফুপুকে। তখন তালুকদার বাবুর লোকেরা বললেন, কিন্তু তালুকদার বাবু তো আমাদের নিয়ে যেতে বলেছেন। নিয়ে যেতে বললে কি নিয়ে যাওয়া যায় নাকি? তালুকদার বাবু কে যে তাকে ধরে নিয়ে চলে যাবে? ফুপুকে কোথাও নিয়ে যেতে পারবে না, ছাড়ুন এখানে। আর গিয়ে তালুকদার বাবুকে বলুন আমি নিয়ে যেতে মানা করেছি। আমার কথায় উপায় না পেয়ে চলে যায় তালুকদারের লোকজন। ওরা গিয়ে তালুকদার বাবুকে সবকিছু খুলে বলেন। সব শুনে তালুকদার বাবু বলেন, ময়না পাগলিকে যেভাবেই হোক আমি আজকে রাতের মধ্যে নিয়ে আসবো। এই বলে তালুকদার বাবু তান্ত্রিককে বললেন, তান্ত্রিক, আমার পুকুরে থাকা ওই জিনদের ডাকো আর বলো আজকে রাতে আমরা একটা মানুষকে ওদের দিব। তখন তান্ত্রিক জিনদের ডাকে আর বলেন, তোমাদের কথা মতো আমরা রাজি, আজকে রাতে একটা মানুষকে তোমাদের দিব, আর তোমরা তোমাদের কথা রেখো, যদি কথা নড়চড় হয় তো আমার হাত থেকে বাঁচতে পারবা না, মনে রেখো। তান্ত্রিকের কথায় জিনেরা বলে, আমরা জিনজাতি, আমরা যাকে একবার কথা দেই সে কথা রাখি। কথাটা বলে জিনেরা বলে, শুনুন, রাত্রেবেলা যে মানুষটাকে আমাদের দিবেন তার হাত পা বেঁধে পুকুরে ফেলে দিবেন। পুকুরে ফেলে দেওয়ার আগে শুধু বলবেন, এই মানুষটাকে আপনাদের দিয়ে দিলাম। এই বলে পুকুরে ফেলে দিলে আমরা ওকে ধরে নিয়ে যাব। জিনেদের কথায় রাজি হলে ওরা চলে যায়। এদিকে বিকালবেলা তালুকদার তার লোকেদের নিয়ে আবারও আসে ময়না ফুপুর ওখানে। ওরা এসে আমাকে ডাকতে থাকে, এই নিশাদ, এই নিশাদ, কোথায় তুই? তালুকদার বাবুর কথায় আমি ঘর থেকে বাইরে এসে বললেন, কি ব্যাপার, তালুকদার বাবু আমাকে ডাকছেন, কোনো সমস্যা কি? তখন উনি বলেন, তুমি নাকি তখন আমাদের লোকেদের বাধা দিয়েছ ময়না পাগলিকে নিয়ে যেতে, মানা করেছ কেন? ও আমার বাড়িতে থাকবে, আমার ওখানে খাবে, সমস্যা কি? তালুকদার বাবুর কথা আমি বললাম, ময়না ফুপু আমার আর এখানে খাচ্ছে, ওনার নিজের বাড়িতে থাকছে, এতে সমস্যা কি? এখানে তো ভালোই আছে, এখানেই থাকবে। আমার কথা তালুকদার বাবু বলেন, আরে বোঝো না, আমি ময়না পাগলিকে শহরে নিয়ে যাব চিকিৎসা করাতে। না তালুকদার বাবু, আপনার এটা করতে হবে না, ময়না ফুপু তো পাগলি না, উনি যেমনই আছে অমনই থাক। আপনি কথাটা বলেছেন, এতে অনেক ধন্যবাদ আপনাকে। আমার কথায় তালুকদার এবার একটু রেগে বললেন, উপকার করতে যেয়েছে এমন করছিস কেন? কিছুদিন পর তো বাড়িতেই আসবেই। ওনার কথাবার্তায় আমার কেমন জানি লাগে, তাই আমি কোনোভাবে ময়না ফুপুকে নিয়ে যেতে দিই না। তখন জাভেদ তালুকদার বলেন, নিশাদ, বেশি বাড়াবাড়ি করলি কিন্তু এর পরিণাম তুই পাবি। কথাটা বলে রেগে লোকজন নিয়ে সেখান থেকে চলে গেলেন তালুকদার বাবু। উনি চলে যাবার পর আমি ফুপুকে তার ঘরে রেখে কাজে গেলাম। এদিকে দিন শেষে রাতে ফুপুর খাবার দিয়ে আমি ঘরে গিয়ে খাবার খেয়ে শুয়ে রইলাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, তালুকদার বাবু হঠাৎ ময়না ফুপুর পেছনে লাগলো কেন, কেন নাকি নিয়ে যেতে চায় না? বিষয়টা কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছিল। আমি ওসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। ঘুমানোর কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ায় মনে মনে বলি, দেখি তো ময়না ফুপু ঘরে আছে কিনা। এই ভেবে বাইরে বেরিয়ে ময়না ফুপুর ঘরের কাছে গেলে দেখলাম তালুকদারের লোকেরা ময়না ফুপুকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে।
ফুপুকে ধরে নিয়ে যাচ্ছে দেখে আমি দৌড় ওদিকে গিয়ে বললাম, আপনারা ফুপুকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? ছাড়ুন বলছি, ছাড়ুন। কথাটা বলে আমি মা বাবাকে চিৎকার করে ডাকতে যাব, এমন সময় তালুকদার পেছন থেকে লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। তালুকদারের আঘাতে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি জ্ঞান হারানোর পর যখন আমার জ্ঞান ফেরা হয় তখন আমি দেখি তালুকদার বাবুর বাগানের গাছের সাথে বাঁধা। আমার সামনে তালুকদার ও ময়না ফুপু। আমার জ্ঞান ফিরলে তালুকদার বাবু বলেন, কিরে তোর খুব মুখ হয়ে গেছে তাই না? এখন কোথায় যাবি? তুই আজকে শেষ, তুই তো আজ মরবি। মরার আগে শুনে নে, তোর ময়না ফুপুকে আমার পুকুরে ফেলে দেব জিনেদের জন্য। আমার পুকুরে থাকা জিনরা তোর ফুপুকে নিয়ে যাবে, এরপর তোকে মারবো, মেরে আমার পুকুরেই ফেলে দেব। কথাটা বলে তালুকদার বাবু ময়না ফুপুর দিকে কেমন করে জানি তাকায়। এরপর তার নিজেদের লোকেদের বলে, ময়না পাগলি তো আজকে মারাই যাবে, ওকে জিনেদের দেওয়ার আগে নিজে একটু মজা করে নিই। কথাটা বলে তালুকদার বাবু ময়না ফুপুর হাত ধরে বাগানের এক কোণ অন্ধকারের দিকে নিয়ে যেতে লাগলেন। এদিকে আমি বলছি, এই তালুকদার, ফুপুকে ছাড়, ওনাকে কিচ্ছু করিস না, দয়া করে ছাড়, উনি অসহায় মানুষ। কিন্তু আমার কথাই তালুকদার ফুপুকে না ছেড়ে বাগানের এক কোণে নিয়ে গেছেন আর জোরপূর্বক ধর্ষণ করলেন। অসহায় পাগলির মতো একটা মানুষের সাথে এরকম কেউ করতে পারে? তালুকদার ময়না ফুপুকে ধর্ষণ করার পর আবারও সবার সামনে আসে আর তার লোকেদের বলে আমাকে আঘাত করে আরও দুর্বল করতে, আমি যেন চিৎকার করতে না পারি। ওনার আদেশে তাই করা হয়, আমাকে অনেক জঘন্যভাবে আঘাত করা হয়। এরপর তালুকদার বাবু তান্ত্রিকতার লোকেরা আমাকেও ময়না ফুপুকে নিয়ে যায় পুকুর পাড়ে। ওখানে যাওয়ার পর তালুকদার তার লোকেদের বলেন, ময়না পাগলির হাত পা বাঁধো। ওনার কথা মতো তাই করা হয়। ময়না ফুপুর হাত পা বাঁধা হয়। ওদিকে আমি চিৎকার করব সেই শক্তিও নেই। তালুকদার সহ সবাই অনুরোধ করছে ফুপুকে যেন ছেড়ে দেয়, কিন্তু আমার কথা কেউ শুনছে না। তালুকদার আদেশ করলেও তান্ত্রিক এগিয়ে গেলেন পুকুরের দিকে। এরপর পুকুরে থাকা জিনদের উদ্দেশ্য করে বললেন, এই মানুষটাকে আপনাদের দিয়ে দিলাম। কথাটা বলে তান্ত্রিক ময়না ফুপুকে পানিতে ফেলে বললেন। তখন তালুকদারের লোকেরা ময়না ফুপুকে পুকুরে ফেলে দিলেন। এদিকে আমি কান্না করছি, আমাকে দুজন ধরে রেখেছে। ময়না ফুপু আমার চোখের সামনে সেখানে মারা যাবে, আমি কিচ্ছু করতে পারলাম না। ময়না ফুপুকে পুকুরের পানিতে ফেলে দিয়ে আর একটু পর সবাই অবাক করে দিয়ে পানির নিচ থেকে ফুপুকে কোলে নিয়ে উপরে উঠে আসে একটা সুন্দরী মেয়ে। মেয়েটা ফুপুকে উপরে নিয়ে ওঠায় সবাই অবাক হয়ে যায় এবং ওর দিকে তাকিয়ে রইলেন। তখন মেয়েটা ফুপুকে এনে আমার পাশে দাঁড় করিয়ে তান্ত্রিক ও তালুকদারের দিকে তাকিয়ে রইলেন। তখন তান্ত্রিক অবাক হয়ে বললেন, এই কে তুই? তোকে থেকে তো সাধারণ মানুষ মনে হচ্ছে না, তুই তো একটা পরী। তখন মেয়েটা বললেন, ঠিক বলেছিস তান্ত্রিক, আমি একটা পরী, আমার নাম জান্নাত, আমি জান্নাত পরী। জান্নাত পরীর কথায় তালুকদার রেখে বলল, তুই পরী হোস আর মানুষ হোস এটা দেখার সময় নেই। তুই ময়না পাগলিকে বাঁচালি কেন? কেন কে পানির উপরে উঠালি? তালুকদারের কথায় জান্নাত পরী সবাইকে অবাক করে দিয়ে বললেন, কারণ ময়না পাগলি আমার মা, আমি ময়না পাগলির মেয়ে জান্নাত পরী। জান্নাত পরীর কথা আমি যেন আকাশ থেকে পড়লাম, ময়না ফুপুর মেয়ে পরী। ওদিকে তান্ত্রিক এই কথা শুনে বললেন, তোর মা মানুষ, তুই পরী, কিন্তু তুই কিভাবে ওনার মেয়ে হোস? শোন, তুই যে হোস না কেন, আমার কাছে বাধা দেয় তোকে আগে মরতে হবে। কথা বলে তান্ত্রিক তার সাথে থাকা 3 জন জিনকে ওখানে ডাকলেন। তান্ত্রিকের ডাকে তার 3 জন জিন আসলেন ওখানে। ওদিকে পানির নিচে থাকাও 3 জন জিন উঠে আসলেন উপরে। মোট 6 জন জিন দাঁড়িয়ে রইলেন জান্নাত পরীর সামনে। তখন জান্নাত পরী বললেন, তান্ত্রিক, এখানে থাকা সবার কঠিন বিচার করব আমি এক এক করে সবার বিচার করব। আগে করব পানির নিচে থাকা জিন 3টার। ওদের মানুষকে মেরে সাধনা করার শখ আমি মিটিয়ে দেব। কথাটা বলে জান্নাত পরী হাত উপরে তুলে ইশারা করার সাথে সাথে হঠাৎ করে মনে হলো আকাশ থেকে আগুনের গোলা পড়তে লাগলো। শত শত আগুনের ফুলকি নেমে আসতে লাগলেন নিচের দিকে। আর মুহূর্তে সেখানে আশেপাশে জড়ো হলেন শত শত হাজার হাজার জিন। হাজার হাজার জিনকে দেখে পুকুরে থাকা 3 জন জিন ভয়ে কাঁপতে কাঁপতে জান্নাত পরীর কাছে মাপ চাইতে আসলে জান্নাত পরী জিনদের আদেশ করলেন ওদের মেরে ফেলতে। জান্নাত পরীর আদেশে সেখানে থাকা হাজার হাজার জিনের মধ্যে কয়েকজন জিন পুকুরে থাকা 3টা জিনকে ভয়ঙ্করভাবে আঘাত করতে লাগলেন। ওদের আঘাত করতে করতে সেখানেই মেরে ফেললেন। এরপর রইল তান্ত্রিকের সাথে থাকা 3টা জিন। তখন জান্নাত পরী আদেশ করলেন, এদেরকেও মেরে ফেলো। জান্নাত পরীর আদেশে তারা 3 জন জিনকে, তান্ত্রিকের 3টা জিনকেও মেরে ফেললেন। চোখের সামনে এই দৃশ্য দেখে তান্ত্রিক জান্নাত পরীর কাছে হাত তুলে মাফ চাইতে গেলে জান্নাত পরী তান্ত্রিকের বুকে এমনভাবে আঘাত করলেন যে তান্ত্রিকের বুক ফেটে ওখানেই মারা গেলেন।
তান্ত্রিককে মরতে দেখে তালুকদার বাবুর যে লোকগুলো ছিল ওরা ভয়ে সেখান থেকে পালাতে গেলে জান্নাতপুরী সবগুলোকে ধরলেন আর মাটির নিচে মাথা ঢুকিয়ে ওদের মেরে ফেললেন। সবাই শেষ, বাকি রয়েছে তালুকদার বাবু। সবাইকে মরতে দেখে তালুকদার ভয়ে থরথর করে কাঁপছে। তখন জান্নাতপুরী তালুকদারের কাছে গিয়ে বললেন, তালুকদার, তুই কি ভেবেছিস তোকে এত সহজে মারব? না, তোকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে মারব। তোর মৃত্যু দেখে মানুষ আফসোস করবে। কথাটা বলে জান্নাতপুরী সাপের রূপ নেন। এরপর তালুকদারের 2 পায়ে ছোবল দেন, এরপর 2 হাতে কামড় দেন। এগুলো করার পর আবার পরিরূপ নিয়ে জান্নাতপুরী বললেন, তালুকদার যা, বাড়ি যা। আমার যা করণীয় আমি করেছি। মহান আল্লাহ ছাড়া তোকে আর কেউ বাঁচাতে পারবে না। তোর শরীরে হাত পা সব পৌঁছে যাবে আর তুই মারা যাবি। জান্নাতপুরীর কথায় তালুকদার ভয় সেখান থেকে বাড়ির দিকে দৌড়াতে থাকে। এদিকে তখন সেখানে থাকা হাজার হাজার জিনকে জান্নাতপুরী চলে যেতে বলে। জান্নাতপুরীর আদেশে সকল জিনেরা সেখানে চলে যাবার পর জান্নাতপুরী আমার দিকে তাকায়। তখন আমি ভয় পেয়ে জান্নাতপুরী বলেন, তুমি ভয় পেও না, চলো বাড়িতে চলো। জান্নাতপুরীর কথায় ভয়ে ভয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম আর জান্নাতপুরীর দিকে তাকাচ্ছিলাম। এভাবে এক সময় চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পর আমি পরীকে বললাম, আপনি কে? আমার ফুপুকে মা বললেন কেন? উনি কি আপনার মা? তখন জান্নাতপুরী বললেন, আপনার মা বাবাকে ডাকুন। পরীর কথা আমি মা বাবাকে ডাকলে মা বাবা আসলেন। তখন আমি মা বাবাকে সব ঘটনা খুলে বললাম। তখন বাবা জান্নাতপুরীকে বললেন, তুমি আমার বোনের মেয়ে হও কিভাবে? সব খুলে বলো তো। তখন জান্নাতপুরী বললেন, উনি আমার মা, এটাই সত্যি কথা। আজ থেকে প্রায় 18 বছর আগে আমার বাবার সাথে বিয়ে হয় আমার মায়ের। আমার বাবা একজন জিন হওয়ায় আপনারা বুঝতে পারেননি ওরা একে অপরকে পছন্দ করে বিয়ে করেছে। কথার বলে জান্নাতপুরী আমার বাবাকে উদ্দেশ্য করে বললেন, মামা মনে করে দেখেন তো 17 বছর আগে আমার মা 3-4 বছরের জন্য হারিয়ে গিয়েছিল কিনা? তখন বাবা বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। আমার বোন 3-4 বছরের মতো হারানো ছিল, ওর কোথাও কোনো খোঁজ পাইনি। 3-4 বছর পর হঠাৎ বাড়িতে ফিরে আসে, এরপর থেকে পাগলের মতো ঘুরে বেড়ায়। তখন জান্নাতপুরী বললেন, আমার মা পাগলের মতো হওয়ার কারণ আছে, আমি সব ঘটনা খুলে বলি। 18 বছর আগে আমার মাকে আমার বাবা জিনরাজ্যে নিয়ে গিয়েছিলেন। ওখানে যাওয়ার 2 বছর পর আমার জন্ম হয়। এরপর থেকে জিনরাজ্যে ঝামেলা চলতে থাকে। আমার দাদা জিন সর্দার হওয়ায় অন্য সকল জিনেরা আমার দাদাকে বলেন, সর্দার, আপনি হলেন সর্দার সম্মানিত মানুষ, সে আপনার ছেলে কিনা বিয়ে করলে একজন মানুষকে? এটা তো মানা যাবে না। আপনার ছেলে এমন করলে বাকি জিনেরা কি শিক্ষা নিবে? আপনার ছেলে যদি এই মেয়েটাকে মানুষের সমাজে রেখে না আসে, তাহলে আপনার পর ওনাকে আমরা সর্দার হিসেবে মানব না। সকল জিনেদের চাপে আমার দাদা বাবাকে বলেন মাকে রেখে যেতে। দাদার কথায় বাবা মাকে রেখে যেতে রাজি না হলে পরিস্থিতির শিকার হয়ে একসময় বাবা মাকে বাড়িতে রেখে যায়। বাবা মাকে রেখে যাওয়ার আগে মাকে সব ভুলিয়ে দেন, যেন মা কোনো কথা মনে না করে কষ্ট না পায়, তাই পাগলির মতো করে দেয়। তখন থেকে মা এভাবে পাগলির মতো চুপচাপ থাকে। ওদিকে জিনরাজ্যে দাদা ও বাবার কাছে বড় হতে থাকে আমি জানতাম না আমার মা বেঁচে আছে। গতকাল আমার বাবা মারা যায়। দাদা মারা গিয়েছিল অনেক আগেই। গতকাল বাবা মারা যাওয়ার আগে আমাকে বলে আমার মা মারা যায়নি, বেঁচে আছে। এই ময়না পাগলি আমার মা। কালকে বাবা মারা যাওয়ায় মায়ের কাছে আসতে পারিনি, কিন্তু আজ দেরি করে না আসায় মায়ের কাছে চলে আসি। আমি এসে দেখি মা বিপদে। আমার মাকে যারা হত্যা করতে চেয়েছিল সবাইকে হত্যা করেছি আমি। আমার দাদা ও বাবা মারা যাওয়ায় আমাদের জিনরাজ্যের দায়িত্ব পাই আমি এখন পরীর রানী। আমার বাবা একজন পরীকে বিয়ে করেছিলেন, উনি আমার সৎ মা। ওনারও একটা ছেলে আছে, আমার সৎ ভাই। আমি বড় মেয়ে হওয়ায় দায়িত্ব আমি পাই। জান্নাতপুরীর কথায় আমরা সবাই অবাক হই। তখন বাবা বলেন, এত কাহিনী হয়ে গেছে আমি একটু বুঝতেও জানতেও পারিনি। এখন পুরো ঘটনা শুনে খারাপ লাগছে, আবার ভালো লাগছে। তুই তোর মায়ের কাছে ফিরে আসতে তোকে দেখে ভালো লাগছে। বাবার কথায় জান্নাতপুরী বললেন, মামা আমি মায়ের কাছে আসছি, এখন থেকে মায়ের কাছে থাকবো, জিনরাজ্যেও থাকবো। আর একটা কথা, আমি আপনাদের সবাইকে সহ মাকে নিয়ে জিনরাজ্যে যেতে চাই। আপনারা ভয় পাবেন না, জিনরাজ্য ঘুরে আবার বাড়িতে নিয়ে আসবো। জান্নাতপুরীর কথায় মা বাবা খুশি হয়ে বললেন, তোর কথা আমরা খুশি হয়েছি মা, কিন্তু আমরা জিনরাজ্যে যেতে চাই না। তুই তোর মা ও নিশাদকে নিয়ে যা, জিনরাজ্যে ঘুরে নিয়ে আসবি। তখন জান্নাতপুরী আর জোরাজোরি না করে আমাকেও ময়না ফুপুকে নিয়ে গেলেন জিনরাজ্যে গিয়ে সবার সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। এরপর জান্নাতপুরী আমাদের নিয়ে ঘুরলেন এবং খাবার খেলেন। এভাবে ওখানে কেটে গেল একটা দিন। একদিন পর জান্নাতপুরী আমাকে বললেন, আচ্ছা নিশাদ, আমাকে তোমার কেমন লাগে? জান্নাতপুরীর মুখে এরকম কথা শুনে লজ্জা পেয়ে বললাম, ভালো লাগে।
তুমি তো অনেক সুন্দর। তখন জান্নাতপুরী বললেন, আমাকে বিয়ে করবে? জান্নাতপুরী আমাকে বিয়ে করার কথা বলবে এটা শুনে অবাক হয়ে ওর দিকে তাকালে জান্নাত বললেন, সত্যি বললাম, তুমি অনেক ভালো। আমার মাকে দীর্ঘদিন সেবা করেছ, ওনার খোঁজ খবর রেখেছ। তোমার ব্যবহারে আমি এতটাই খুশি যে তোমাকে বিয়ে করবে আমাকে বিয়ে? তখন আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। আমার কথায় জান্নাতপুরী খুশি হয়ে বললেন, ঠিক আছে, কালকে বাড়িতে ফিরে বিয়ে করবো আমরা। এদিকে তখন জান্নাতপুরীর সৎমা এসে বলল, জান্নাত, তুমি এই মানুষ ছেলেটাকে বিয়ে করতে পারবে না। তোমার মানুষ মাকে নিয়েও এখানে থাকতে পারবে না। এতে আমাদের রাজ্যের জিনেরা ঝামেলা করবে। তুমি যদি মানুষ ছেলেটাকে বিয়ে করতে চাও তো তোমার রানীর পথ ছেড়ে দিয়ে মানুষদের সমাজে চলে যেতে হবে। সৎমায়ের কথায় জান্নাতপুরী হাসি মুখে বললেন, দরকার হয় তাই করব। এত বছর পর মাকে ফিরে পেয়ে আর হারাবো না, আলাদাও করব না। আমি রানীর পথ ছেড়ে দিলাম। কালকে মাকে নিয়ে বাড়িতে যাব আর নিশাদকে বিয়ে করে ওখানেই থাকবো। জান্নাতপুরীর কথায় ওর সৎমা রাজি হলে পরের দিন জান্নাতপুরী সকল জিনদের কাছে বিদায় নিয়ে আমাকেও ময়না ফুপুকে নিয়ে চলে আসে বাড়িতে এসে মা বাবাকে সব বললে মা বাবা রাজি হন আর পরের দিন বিয়ে হয় জান্নাতপুরী ও আমার। এরপর আমিও জান্নাতপুরী সুখে সংসার করতে থাকি। প্রিয় লিসেনার, কেমন লাগলো জান্নাতপুরী আমার এই গল্পটা সবাই কমেন্ট করে জানাবেন। আমি শুরু করছি আরেকটা গল্প। বাংলার এক প্রত্যন্ত গ্রাম শিমুলতলি। চারিদিকে সবুজ ধানক্ষেত, বাঁশঝাড়, পুকুর আর ছোট ছোট মাটির রাস্তা। গ্রামের মানুষ খুব সাধারণ জীবনযাপন করতে থাকে তখন সেখানে। দিনের বেলা মাঠে কাজ, বিকেলে পুকুরের পাড়ে আড্ডা, আর সন্ধ্যা নামলেই সবাই যার যার বাড়িতে ফিরে যেত। কিন্তু গ্রামের এক পাশে ছিল এমন একটি জায়গা যেখানে দিনের বেলাতেও কেউ যেতে চাইতো না। সে জায়গাটার নাম ছিল কালীগাছতলা। কালীগাছতলার মাঝখানে দাঁড়িয়ে ছিল বিশাল একটি পুরনো গাছ। গাছটি এত বড় ছিল যে তার ডালপালা চারিদিকে ছড়িয়ে পুরো জায়গাটাকে প্রায় অন্ধকার করে রেখেছিল। গাছটির বয়স কত গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষও জানত না। বৃদ্ধরা বলতো তাদের দাদারাও নাকি ছোটবেলায় এই গাছটাকে এমনই বড় দেখেছেন। গাছের কাণ্ড ছিল অস্বাভাবিক মোটা, শিকড়গুলো মাটির উপরে দিয়ে সাপের মতো ছড়িয়েছিল। দিনের বেলায়ও গাছটির নিচে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাতো না। আর সন্ধ্যার পর কালীগাছতলা হয়ে উঠত গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গা। গ্রামের মানুষ বিশ্বাস করত এই গাছের ভেতরে বহু বছর ধরে একটি জিন বাস করছে। প্রথম দিকে কেউ এসব কথা বিশ্বাস করতো না, কিন্তু একের পর এক ঘটনা ঘটতে থাকায় সবাই ভয় পেতে শুরু করেছিল। প্রথম ঘটনা, একদিন গ্রামে রহিম মিয়া সন্ধ্যার একটু আগে পাশের মাঠ থেকে গরু নিয়ে ফিরছিলেন। বাড়ি ফেরার জন্য তাকে কালীগাছতলার পাশ দিয়ে যেতে হতো। সেদিন আকাশে মেঘ ছিল, চারিদিকে অন্ধকার একটু আগেই নেমে এসেছিল। রহিম মিয়া গরুর দাড়ি নিয়ে দ্রুত হাঁটছিলেন। হঠাৎ গাছের দিক থেকে পাতার শব্দ শুনতে পেলেন। রহিম মিয়া থেমে গেলেন, চারিদিকে তাকালেন, কেউ নেই। তিনি আবার হাঁটতে শুরু করলেন। কয়েক পা যেতেই পেছন থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো, কোথায় যাচ্ছিস? রহিম মিয়া জমে গেলেন। তিনি ধীরে ধীরে পেছনে তাকালেন। গাছের নিচে অন্ধকার ছাড়া কিছুই দেখা গেল না। তিনি ভাবলেন হয়তো গ্রামের কেউ মজা করেছে, তাই সাহস করে বললেন, কে ওখানে? কোনো উত্তর এলো না। রহিম মিয়া এবার দ্রুত হাঁটতে শুরু করলেন। ঠিক তখনই আবার সেই কণ্ঠ। বললাম, কোথায় যাচ্ছিস? এবার কণ্ঠটা এত কাছে মনে হলো যে রহিম মিয়ার বুক কেঁপে উঠল। তিনি আর পেছনে তাকালেন না, গরু নিয়ে দৌড়ে সোজা বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে তিনি ভয়ে কাঁপতে কাঁপতে সব ঘটনা বললেন। সেদিন রাতেই গ্রামের কয়েকজন লোক মিলে কালীগাছতলার দিকে গেল, কিন্তু সেখানে গিয়ে তারা কিছু দেখতে পেল না, শুধু গাছের নিচে একটা অদ্ভুত ঠান্ডা বাতাস বইছিল। এরপর থেকে শুরু হলো ভয়। কয়েকদিন পর গ্রামের আরেকজন যুবক করিম রাতে বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল। সে কালীগাছতলার কাছাকাছি আসতেই হঠাৎ তার সামনে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে গেল। করিম থেমে গেল। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। করিম ভয় পেয়ে বলল, কে আপনি? ছায়াটা কোনো উত্তর দিল না, আবারও কাছে এসে দাঁড়ালো। করিম দেখলো মানুষের মতো অবয়ব, কিন্তু অস্বাভাবিক লম্বা। মুখটা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না। করিম পিছিয়ে যেতে লাগলো। ঠিক তখনই সে অবয়বটা গভীর কণ্ঠে বলল, এই রাস্তা দিয়ে আর আসবি না। করিম আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে বাড়িতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। পরদিন সকালে তাকে গ্রামের মানুষ জিজ্ঞাসা করলে সে কাঁপতে কাঁপতে সব বলল। এরপর থেকে সন্ধ্যার পর ওই রাস্তা ব্যবহার করতো না। গাছের কাছে অদ্ভুত শব্দ, কিন্তু ভয় এখানেই শেষ হয়নি। প্রতিদিন রাতে এই গ্রামের কয়েকটি বাড়ির মানুষ কালীগাছতলার দিক থেকে অদ্ভুত শব্দ শুনতে শুরু করলো। কখনো মনে হতো কেউ গাছের ডাল ভাঙছে, কখনো মনে হতো কেউ গাছের নিচে হাঁটছে। আবার কোনো কোনো রাতে শোনা যেত ঠক ঠক শব্দ, যেন কেউ গাছের কাণ্ডে হাতুড়ি দিয়ে আঘাত করছে।
এক রাতে গ্রামের মসজিদের পাশের বাড়িতে থাকা হাবিবুর রহমান ঘুম থেকে উঠে জানলার কাছে গেলেন। তিনি দূর থেকে গাছটার দিকে তাকালেন। হঠাৎ দেখলেন গাছের সবচেয়ে মোটা ডালের ওপর যেন কেউ বসে আছে। একজন মানুষ, কিন্তু মানুষটা অস্বাভাবিক লম্বা। হাবিবুর রহমান চোখ কষলে আবার তাকালেন। এবার কিছুই নেই। তিনি জানলা বন্ধ করে বিছানায় ফিরে গেলেন, কিন্তু কিছুক্ষণ পর শব্দটা এবার তার নিজের বাড়ির দরজা থেকে ভাসতে লাগলো। হাবিবুর রহমানের বুক ধকধক করতে লাগলো। তিনি দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কে? বাইরে কোনো উত্তর নেই। আবার শব্দ হলো। তিনি দরজা খুললেন না। কিছুক্ষণ পর শব্দ থেমে গেল। পরদিন সকালে দরজার সামনে গিয়ে তিনি দেখলেন মাটির ওপর বড় বড় পায়ের ছাপ। পায়ের ছাপগুলো মানুষের মতো হলেও স্বাভাবিক মানুষের পায়ের চেয়ে অনেক বড়। সেদিন থেকেই পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামের বৈঠক। এক সন্ধ্যায় গ্রামের মুরব্বীরা সবাইকে নিয়ে বৈঠকে বসলেন। রহিম মিয়া বললেন, এভাবে আর চলতে পারে না। ওই গাছের কাছে গেলে সবাই ভয় পায়। সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বের হতে পারে না। করিম বলল, আমি নিজের চোখে দেখেছি, ওটা মানুষ না, অনেক লম্বা ছিল। আরেকজন বলল, আমার দাদা বলতেন ওই গাছের নিচে আগে নাকি একজন অচেনা লোক মারা গিয়েছিল। বৃদ্ধ কাদের আলী ধীরে ধীরে বললেন, আমি ছোটবেলায় এই গাছের ব্যাপারে অনেক কথা শুনেছি। আমার মনে হয় সত্যি এখানে কিছু একটা আছে। একজন তরুণ বলল, তাহলে একজন কবিরাজ ডেকে আনেন, তিনি যদি পারেন তাহলে এই সমস্যার সমাধান হবে। সবাই একমত হলো। পরদিন গ্রামের লোকজন গ্রামের পাশে এক কবিরাজের কাছে গেলেন। কবিরাজের নাম ছিল মতিউর কবিরাজ। তিনি গ্রামে এসে প্রথমে গাছটা দূর থেকে দেখলেন, তারপর বললেন, ভয় পাওয়ার কিছু নেই, আমি আজ রাতে এই গাছটার কাছে যাব। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। কেউ কেউ বলল, কবিরাজ সাহেব সাবধানে যাবেন। মতিউর কবিরাজ হাসলেন, আমি অনেক জায়গায় গিয়েছি, এসব ব্যাপারে ভয় পেলে চলবে? কবিরাজের প্রথম চেষ্টা। সেদিন রাত প্রায় 12টা। মতিউর কবিরাজের হাতে কিছু জিনিস নিয়ে কালীগাছতলার দিকে রওনা হলেন। তার সঙ্গে গ্রামের কয়েকজন লোকও ছিল। কিন্তু গাছের কাছাকাছি যেতেই হঠাৎ বাতাস থেমে গেল। চারিদিকে একেবারে নিস্তব্ধ। কবিরাজ গাছের দিকে তাকিয়ে কিছু পড়তে শুরু করলেন। হঠাৎ গাছের ডালগুলো নড়তে শুরু করলো। কিন্তু আশ্চর্যের বিষয়, চারপাশে কোনো বাতাস ছিল না। মতিউর কবিরাজ একটু থেমে গেলেন, তারপর আবার পড়া শুরু করলেন। হঠাৎ গাছের উপর থেকে একটা ভারী শব্দ হলো, ধাম। মনে হলো বিশাল কিছু একটা মাটিতে পড়েছে। গ্রামের লোকজন ভয়ে পিছিয়ে গেল। কবিরাজ এবার গাছের দিকে তাকিয়ে রইলেন। অন্ধকারের মধ্যে দুটি অস্বাভাবিক উজ্জ্বল চোখ দেখা গেল। মতিউর কবিরাজের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, সবাই পিছনে যান। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাছের ভেতর থেকে ভয়ঙ্কর গর্জনের মতো শব্দ ভেসে এলো। তারপর এই জায়গা ছেড়ে চলে যা। কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, এটা সাধারণ কোনো ব্যাপার নয়। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। কবিরাজ আবার পিছু পড়তে শুরু করলেন, কিন্তু এবার গাছের ডালপালা প্রচণ্ডভাবে নড়তে লাগলো। একটা বড় ডাল হঠাৎ ভেঙে মাটিতে পড়ে গেল। সবাই দৌড়ে নিরাপদ জায়গায় চলে গেল। মতিউর কবিরাজ আর সামনে এগোলেন না। কবিরাজের ভয়। পরদিন সকালে কবিরাজ গ্রামবাসীকে ডেকে বললেন, আমি আপনাদের একটা কথা বলবো। ওই গাছের কাছে যে জিন আছে সে অনেক শক্তিশালী, আমি তাকে এখান থেকে সরাতে পারবো না। গ্রামের মানুষ হতবাক, আপনি পারবেন না? কবিরাজ মাথা নাড়লেন, না, আমার ক্ষমতার বাইরে এটা। মুরব্বীরা তখন জিজ্ঞাসা করলেন, তাহলে এখন কি হবে? মতিউর কবিরাজ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনাদের আরো বড় একজন কবিরাজের সাহায্য নিতে হবে। এই কথা শুনে গ্রামের মানুষের ভয় আরো বেড়ে গেল, কারণ এতদিন তারা ভেবেছিল কবিরাজ এলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এখন তারা বুঝতে পারল কালীগাছের জিন সাধারণ কোনো জিন নয়। সেদিন রাতেই গ্রামের কয়েকজন মিলে সিদ্ধান্ত নিল তার অনেক দূরের এক বিখ্যাত কবিরাজের কাছে যাবে। লোকটির নাম বড় কবিরাজ হাশেম শাহ। কথিত ছিল তিনি বহু বছর ধরে অদৃশ্য শক্তির নানা সমস্যার সমাধান করেছেন, কিন্তু কেউ জানতো না তিনি শিমুলতলির এই ভয়ঙ্কর জিনের সামনে দাঁড়ালে কি করবেন। আর গ্রামের মানুষ তখনও জানতো না এই জিনকে গাছ থেকে তাড়ানোর পরই তাদের জীবনে শুরু হতে যাচ্ছে আরও ভয়ঙ্কর এক অধ্যায়। রাত গভীর হলে কালীগাছের নিচে আবার সেই অস্বাভাবিক ছায়াটা দেখা গেল। ছায়াটা ধীরে ধীরে গাছের কাণ্ড থেকে নিচে নামলো। তারপর গ্রামের দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, আমাকে তাড়াতে চাস? এক মুহূর্ত পুরো নীরবতা। তারপর অন্ধকারের মধ্যে একটা ভয়ঙ্কর হাসি শোনা গেল, তাহলে এবার তোদের সঙ্গে আমার খেলা শুরু হবে। শিমুলতলি গ্রামের মানুষ বুঝতে পেরেছিল কালীগাছের জিন সাধারণ কোনো জিন নয়। প্রথম কবিরাজ মতিউর তাকে কিছু করতে পারেনি, তাই গ্রামের মানুষ এবার দূরের বিখ্যাত বড় কবিরাজ হাশেম শাহের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন ভোর হতেই গ্রামের কয়েকজন মুরব্বী রওনা হলো। অনেক দূরের পথ পেরিয়ে তারা অবশেষে হাশেম শাহের বাড়িতে পৌঁছালো। বাড়ির চারপাশে বড় বড় গাছ, উঠানে কয়েকজন মানুষ বসেছিল।
কেউ সমস্যার কথা বলছে, কেউ আবার কবিরাজের সঙ্গে পরামর্শ করছে। গ্রামের মুরব্বীরা অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর একজন বয়স্ক মানুষ এসে বললেন, আপনারা কোথা থেকে এসেছেন? রহিম মিয়া বললেন, আমরা শিমুলতলি গ্রাম থেকে এসেছি। আমাদের গ্রামে একটা পুরনো গাছ আছে, সেই গাছে একটা শক্তিশালী জিন বাস করে, গ্রামের মানুষকে ভয় দেখায়। একজন কবিরাজ গিয়েছিলেন, কিন্তু তিনি কিছু করতে পারেননি। লোকটি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আপনারা ভেতরে যান, হাশেম শাহ আপনাদের সঙ্গে কথা বলবেন। হাশেম শাহের সামনে ঘরের ভেতরে বসেছিলেন হাশেম শাহ। বয়স অনেক হলেও তার চেহারায় অদ্ভুত দৃঢ়তা। গ্রামের লোকজন একে একে সব ঘটনা খুলে বলল। হাশেম শাহ মন দিয়ে সব শুনলেন, তারপর জিজ্ঞাসা করলেন, জিনটা কি শুধু মানুষকে ভয় দেখায় নাকি কারোর ক্ষতিও করেছে? রহিম মিয়া বললেন, এখন পর্যন্ত কাউকে বড় ধরনের ক্ষতি করেনি, তবে কয়েকজনকে ভয় দেখিয়েছে। রাতে বাড়ির দরজায় শব্দ করে আর গাছের কাছে গেলে মানুষ অদ্ভুত সব ঘটনা দেখে। হাশেম শাহ কিছুক্ষণ চিন্তা করলেন, আর আগের কবিরাজ? তিনি বলেছেন জিনটা তার ক্ষমতার বাইরে। হাশেম শাহ ধীরে ধীরে বললেন, তাহলে বিষয়টা সহজ নয়। সবাই চুপ হয়ে গেল। তিনি আবার বললেন, আমি আপনাদের গ্রামে যাব, তবে একটা কথা মনে রাখবেন, আমি যা বলবো সবাইকে তা মেনে চলতে হবে। গ্রামের মুরব্বীর একসঙ্গে বললেন, জি অবশ্যই। কবিরাজের গ্রামে আগমন। সেদিন বিকেলের দিকে হাশেম শাহ শিমুলতলি গ্রামে পৌঁছালেন। গ্রামের মানুষ তাকে দেখে কিছুটা আশ্বস্ত হলো, কিন্তু হাশেম শাহ গ্রামের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে বললেন, এই গ্রামের বাতাসে অস্বাভাবিক একটা চাপ আছে। একজন মুরব্বী জিজ্ঞাসা করলেন, আপনি কি বুঝতে পারছেন জিনটা কোথায়? হাশেম শাহ উত্তর দিলেন, হ্যাঁ, ও এখন আছে ওই গাছে আছে। তারপর তিনি কালীগাছের দিকে তাকালেন। দূর থেকে গাছটা যেন অন্য সব গাছের চেয়ে আলাদা মনে হচ্ছিল। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। হাশেম শাহ বললেন, আজ রাতে কেউ ওই গাছের কাছে যাবে না, আমি একাই যাব। গ্রামের সব মানুষ ভয় পেয়ে বলল, আপনি একা যাবেন? তিনি শান্তভাবে বললেন, হ্যাঁ। প্রথম রাত প্রায় 11টা। পুরো গ্রাম নিস্তব্ধ। হাশেম শাহ ধীরে ধীরে কালীগাছের দিকে এগিয়ে গেলেন। দূর থেকে গাছটা কালো পাহাড়ের মতো দেখাচ্ছিল। তিনি গাছের সামনে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, আমি জানি তুমি এখানে আছো। কোনো উত্তর নেই। হাশেম শাহ আবার বললেন, তোমার সঙ্গে কথা বলতে এসেছি। হঠাৎ গাছের পাতাগুলো নড়ল। তারপর এক অদ্ভুত কণ্ঠ ভেসে এলো, মানুষ, তুই কে? হাশেম শাহ বললেন, আমি হাশেম শাহ, এই গ্রামের মানুষের ভয় দূর করতে এসেছি। গাছের ওপর থেকে অদ্ভুত হাসির শব্দ হলো। অনেকে এসেছে, কেউ আমাকে সরাতে পারিনি, তুইও পারবি না। হাশেম শাহ শান্তভাবে বললেন, দেখা যাক। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে গেল। গাছের সবচেয়ে বড় ডালটা প্রচণ্ড শব্দে নড়তে লাগলো। হাশেম শাহ কিন্তু জায়গা থেকে নড়লেন না। তিনি কিছুক্ষণ মনোযোগ দিয়ে দাঁড়িয়ে থেকে বললেন, তুই এই গাছ ছেড়ে চলে যা, এই জায়গাটা মানুষের। জিনটা গর্জে উঠল, এই গাছ আমার, বহু বছর ধরে আমি এখানে আছি, কেউ আমাকে তাড়াতে পারবে না। হাশেম শাহ বললেন, তাহলে আমাকে চেষ্টা করতেই হবে। অদৃশ্য শক্তির আক্রমণ। হঠাৎ চারিদিক থেকে প্রচণ্ড বাতাস শুরু হলো। গাছের শুকনো পাতা উড়ে এসে চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। হাশেম শাহ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর বাতাস আরো জোরে বইতে শুরু করলো। তারপর গাছের একটি মোটা ডাল ভেঙে তার কাছাকাছি পড়ে গেল, কিন্তু তিনি ভয় পেলেন না। তিনি নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন। গাছের ভেতর থেকে আবার সেই কণ্ঠ, চলে যা, নইলে ভালো হবে না। হাশেম শাহ এবার দৃঢ় কণ্ঠে বললেন, ভয় দেখে আমাকে সরাতে পারবি না। হঠাৎ গাছের ওপর থেকে একটা কালো ছায়া নিচে নেমে এলো। ছায়াটা ধীরে ধীরে মানুষের মতো আকার নিল, কিন্তু কয়েক মুহূর্তের বেশি সেটাকে দেখা গেল না। আবার অন্ধকারের মধ্যে মিলে গেল। হাশেম শাহ বুঝলেন জিনটা সরাসরি সামনে আসছে না, সে নিজের জায়গা থেকে শক্তি দেখাচ্ছে। দ্বিতীয় দিনের প্রস্তুতি। পরদিন সকালে হাশেম শাহ গ্রামের মুরব্বীদের ডেকে বললেন, আজ রাতে সবাই নিজের বাড়িতে থাকবে, কেউ কোনোভাবেই কালীগাছের দিকে যাবেন না। রহিমিয়া জিজ্ঞাসা করলেন, আপনি কি জিনটাকে তাড়াতে পারবেন? হাশেম শাহ বললেন, ইনশাল্লাহ, চেষ্টা করব। তারপর তিনি কয়েকজনকে নিয়ে গাছের চারপাশে জায়গা দেখে নিলেন। গাছের একপাশে মাটিতে পুরনো কিছু চিহ্ন দেখতে পেলেন। তিনি কিছুক্ষণ সেগুলো লক্ষ্য করে বললেন, এখানে আগে কেউ কিছু করেছিল? মুরব্বীরা অবাক, কি করেছিলেন সেটা এখন নিশ্চিত নয়, তবে জিনটা এই জায়গার সঙ্গে অনেক পুরনোভাবে যুক্ত। সেই রাত গভীর হলো। প্রথমে সবাই ঘরের দরজা বন্ধ করে বসে রইল। হাশেম শাহ আবার কালীগাছের কাছে গেলেন। এবার তিনি গাছের সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে কাজ করতে থাকলেন। হঠাৎ গাছের ওপর থেকে একটা প্রচণ্ড চিৎকার শোনা গেল, থাম। হাশেম শাহ থামলেন না। চিৎকার আরো জোরালো হলো, বলেছি থাম। গাছের ডালপালা এমনভাবে নড়তে লাগলো যে মনে হচ্ছিল পুরো গাছটাই উপরে পড়ে যাবে। গ্রামের কয়েকটি বাড়ির জানলা কেঁপে উঠল, কিন্তু হাশেম শাহ নিজের জায়গায় দাঁড়িয়ে রইলেন। তিনি বললেন, আজ এই গাছ থেকে তোমাকে সরতেই হবে।
তারপর তিনি শেষবারের মতো কিছু পড়লেন। হঠাৎ ধাম, গাছের উপর থেকে একটা কালো ছায়া মাটির দিকে ছিটকে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য চারপাশে অন্ধকার আরো ঘন হয়ে গেল। তারপর একটা প্রচণ্ড চিৎকার শোনা গেল, আমি ফিরে আসব। এরপর সবকিছু একদম শান্ত হয়ে গেল। গাছের ডালপালা থেমে গেল, বাতাসও থেমে গেল। হাশেম শাহ কিছুক্ষণ গাছটার দিকে তাকিয়ে থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, আজ থেকে এই গাছটা আর তার জায়গায় নয়। গ্রামে মানুষ আনন্দ। পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল, জিনটার গাছে নেই। গ্রামের মানুষ দল বেঁধে কালী গাছের কাছে গেল। অনেকদিন পর মানুষ দিনের বেলায় গাছটার নিচে দাঁড়ালো। সবাই হাশিম শাহকে ধন্যবাদ দিতে লাগলো। রহিম মিয়া বললেন, আপনি না এলে আমরা কোনোদিন এই ভয় থেকে মুক্তি পেতাম না। হাশিম শাহ শুধু বললেন, সতর্ক থাকবেন। কিন্তু তার মুখে চিন্তার ছাপ ছিল। একজন মুরব্বী সেটা দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? হাশিম শাহ কিছুক্ষণ চুপ থেকে বললেন, জিনটা গাছ ছেড়ে ঠিকই গেছে, কিন্তু আমি নিশ্চিত নই যে সেই গ্রাম ছেড়ে গেছে। সবাই থমকে গেল। তাহলে? হাশিম শাহ ধীরে বললেন, সে খুব রেগে গেছে। শুরু হলো নতুন আতঙ্ক। সে রাতে প্রথম ঘটনা ঘটল। রহিম মিয়া ঘুমিয়েছিলেন। হঠাৎ তার উঠানে কারোর হাঁটার শব্দ হলো। রহিম মিয়া বিছানা থেকে উঠে জানলার কাছে গেলেন, বাইরে কেউ নেই। আবার শব্দ হলো। এবার শব্দটা দরজার একেবারে সামনে। রহিম মিয়া সাহস করে বললেন, বাইরে থেকে কোনো উত্তর এলো না। কিছুক্ষণ পর একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল, আমাকে গাছ থেকে তাড়িয়েছিস? রহিম মিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি দরজা থেকে পেছনে এগিয়ে এলেন। কণ্ঠটা আবার বলল, এবার আমি তোদের ঘরে ঘরে আসব। হঠাৎ দরজায় প্রচণ্ড শব্দ হলো। রহিম মিয়া ভয় পেয়ে চিৎকার করে উঠলেন। তার চিৎকার শুনে পরিবারের সবাই ছুটে এলো, কিন্তু দরজা খুলে বাইরে তাকিয়ে তারা কাউকেই দেখতে পেল না। শুধু উঠানের মাটিতে বড় বড় পায়ের ছাপ। আর সে পায়ের ছাপগুলো কালী গাছের দিকে নয়, রহিম মিয়ার ঘরের ভেতরে দরজার দিক থেকে শুরু হয়েছিল। একই রাতে আরেক ঘটনা। গ্রামের অন্য প্রান্তে করিমের বাড়িতে তখন সবাই ঘুমিয়ে। হঠাৎ করিমের ছোট ভাই ঘুম থেকে উঠে দেখতে পেল জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে মুখ দেখা যাচ্ছিল না। সে ভয়ে চিৎকার করতে যাবে, ঠিক তখন বাইরে থেকে ফিসফিস করে বলা হলো, হাশেম শাহকে বলিস আমাকে গাছ থেকে তাড়িয়ে সে ভুল করেছে। ছেলেটা ভয়ে বিছানায় পড়ে গেল। পরদিন সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। সবাই বুঝতে পারলো জিনটা গাছ ছেড়ে গেলেও তাদের ছেড়ে যায়নি। হাশেম শাহ খবর শুনে গ্রামের মাঝখানে এসে দাঁড়ালেন। তিনি বললেন, আমি আগেই বলেছিলাম ব্যাপারটা এখানে শেষ হয়নি। রহিম মিয়া কাঁপা কাঁপা গলায় বললেন, তাহলে এখন কি হবে? হাশেম শাহ আকাশের দিকে তাকিয়ে বললেন, ওর আসল উদ্দেশ্য এখন শুরু হয়েছে। তারপর তিনি ধীরে ধীরে যোগ করলেন, এবার ও গাছকে কেন্দ্র করে নয়, পুরো গ্রামকে কেন্দ্র করে খেয়ে ফেলবে। আর ঠিক সেই মুহূর্তে দ্রুত দূরে কলা কালী গাছের দিক থেকে একটা অদ্ভুত হাসির শব্দ ভেসে এলো। হাশেম শাহ গাছের দিকে তাকিয়ে বুঝতে পারলেন জিনটা ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। বড় কবিরাজ হাশেম শাহ কালী গাছের জিনটার গাছ থেকে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু জিনটি গ্রাম ছেড়ে যায়নি, বরং গাছ থেকে বের এসে পুরো গ্রামের মানুষের উপর ভয় দেখানো শুরু করেছিল। একের পর এক বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। অবশেষে হাশেম শাহ বুঝতে পারেন জিনটাকে আর শুধু তাড়িয়ে দিলে হবে না, এবার তাকে চিরতরে বন্দী করতে হবে। শিমুলতলী গ্রামের মানুষ তখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিল। সন্ধ্যা নামার আগেই সবাই দরজা জানলা বন্ধ করে ঘরে ঢুকে যেত। কেউ একা বাইরে বের হতো না, এমনকি দিনের বেলাতেও কালী গাছের কাছে দিয়ে কেউ যেতে চাইতো না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, জিনটা শুধু কালী গাছের আশেপাশে থাকতো না, সে গ্রামের মানুষের ঘর পর্যন্ত চলে আসছিল। রহিম মিয়ার বাড়িতে ভয়ঙ্কর রাত। এক রাতে রহিম মিয়া পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেছিলেন। বাইরে তখন প্রচণ্ড বাতাস। হঠাৎ দরজায় শব্দ হলো। রহিম মিয়া চুপ করে রইলেন। আবার শব্দ হলো। তার স্ত্রী ফিসফিস করে বললেন, দরজা খুলবেন না? রহিম মিয়া বললেন, তো আমি খুলছি না। ঠিক তখন বাইরে থেকে তার মৃত বাবার মতো একটা কণ্ঠ শোনা গেল, রহিম দরজা খোল। রহিম মিয়ার শরীর কেঁপে উঠল। তার বাবা বহু বছর আগেই মারা গেছেন, তবু সে কণ্ঠ একেবারে তার বাবার মতো। রহিম, বাইরে আমি দাঁড়িয়ে আছি, দরজা খোল বাবা। রহিম মিয়ার চোখে পানি চলে এলো। তিনি দরজার কাছে গিয়ে দাঁড়ালেন, কিন্তু দরজা খুললেন না। হঠাৎ বাইরের কণ্ঠ বদলে গেল। এবার সেটা ভয়ঙ্কর ভারী কণ্ঠ, আমাকে চিনতে পারছিস না? রহিম মিয়ার সঙ্গে সঙ্গে পিছিয়ে এলেন। আমাকে আমার গাছ থেকে তাড়িয়েছ, এখন আমি তোমাদের ঘরে ঘরে আসবো। দরজায় প্রচণ্ড আঘাত হলো। সবাই ভয় পেয়ে চিৎকার করে উঠল, কিন্তু কিছুক্ষণ পর সবকিছু আবার শান্ত হয়ে গেল। সকালে দরজা খুলে দেখা গেল উঠানে বিশাল বড় পায়ের ছাপ। পায়ের ছাপগুলো গিয়ে থেমেছে ঘরের পেছনের কালী গাছের দিকে। হাশেম শাহের সিদ্ধান্ত। সকালে রহিম মিয়ার বাড়ির ঘটনা শুনে হাশেম শাহ বুঝলেন আর দেরি করলে বিপদ বাড়বে।
তিনি গ্রামের মুরব্বীদের ডেকে বললেন আজ রাতে কাজটা শেষ করতে হবে। রহিম মিয়া ভয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু কিভাবে? হাসিম শাহ বললেন, জিনটা গাছের সঙ্গে বহু বছর ধরে যুক্ত ছিল। আমি তাকে গাছ থেকে সরিয়েছি, এখন সে মুক্ত হয়ে গেছে। তাকে আবার একটা নির্দিষ্ট জায়গায় আটকে ফেলতে হবে। একজন মুরব্বী বললেন, সে কি এত সহজে বন্দী হবে? হাসিম শাহ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সহজ হবে না। তাহলে আজ রাতে সে নিজেই কালীগাছের কাছে আসবে। সবাই অবাক, আপনি কিভাবে জানলেন? হাসিম শাহ বললেন, কারণ তার শক্তির মূল জায়গা এখনও ওই গাছের আশেপাশে রয়েছে। যতই সে গ্রামে ঘুরে বেড়াক, শেষ পর্যন্ত তাকে ওই জায়গায় ফিরতেই হবে। বিকেলের দিকে হাসিম শাহ আবার কালীগাছের কাছে গেলেন। তিনি গাছের শিকড়ের নিচে পাওয়া পুরনো লোহার বাক্সটি বের করলেন। বাক্সের ভেতরে থাকা পুরনো কাগজগুলো তিনি আবার পড়লেন। কাগজে বহু বছর আগের কিছু ঘটনার কথা লেখা ছিল। সেখানে জানা গেল, একসময় ওই জায়গায় একজন তান্ত্রিক থাকত। সে অদৃশ্য শক্তিকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করত, কিন্তু এক রাতে তার সাধনা ব্যর্থ হয়। এরপর থেকেই কালীগাছের আশেপাশে অদ্ভুত ঘটনা শুরু হয়েছিল। হাসিম শাহ বুঝলেন, জিনটা বহু বছর ধরে ওই জায়গার সঙ্গে যুক্ত। তিনি গ্রামের মানুষকে বললেন, এই গাছটা শুধু একটা গাছ নয়, এই জায়গার সঙ্গে অনেক পুরনো ঘটনা জড়িয়ে আছে। রহিম মিয়া জিজ্ঞাসা করলেন, তাহলে গাছটা কেটে ফেলবো? হাসিম শাহ মাথা নাড়লেন, না, গাছ কাটলে সমস্যার সমাধান হবে না, বরং এখন যা করতে হবে সেটা খুব সাবধানে করতে হবে। শেষ রাতের প্রস্তুতি। রাত নামলো, গ্রামের সব বাড়ির দরজা বন্ধ, কেউ বাইরে নেই। শুধু কালীগাছের নিচে দাঁড়িয়ে আছেন হাসিম শাহ। তার সঙ্গে গ্রামের কয়েকজন সাহসী মানুষ কিছুটা দূরে দাঁড়িয়েছিল। হাসিম শাহ তাদের বললেন, যাই, শুনতে পাও, সামনে আসবে না। যদি আপনার কোনো বিপদ হয় তবুও না, কিন্তু আমি বলেছি কেউ এগিয়ে আসবে না। সবাই চুপ করে গেল। রাত যত গভীর হতে লাগলো, চারপাশ তত নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ বাতাস থেমে গেল। তারপর গাছের পাতাগুলো কোনো বাতাস ছাড়াই নড়তে শুরু করলো। হাসিম শাহ গাছের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ গাছের ওপর থেকে একটা কালো ছায়া নিচে নামতে শুরু করলো। ছায়াটা ধীরে ধীরে মানুষের মতো আকৃতি নিল। তারপর একটা ভারী কণ্ঠ শোনা গেল, আবার এসেছিস? হাসিম শাহ বললেন, হ্যাঁ। তুই আমাকে গাছ থেকে তাড়িয়েছিলি, এখন আবার কি করতে এসেছিস? তোমাকে থামাতে। জিনটা অট্টহাসি দিল, আমাকে থামাবি? এতদিনে কেউ পারিনি, তুইও পারবি না। হাসিম শাহ শান্তভাবে বললেন, আজ দেখা যাবে জিনের শেষ আক্রমণ। হঠাৎ চারিদিক থেকে প্রচণ্ড বাতাস শুরু হলো। গাছের ডালপালা ভয়ঙ্করভাবে নড়তে লাগলো। মাটির শুকনো পাতা চারিদিকে উড়তে লাগলো। দূরে দাঁড়িয়ে থাকা গ্রামের লোকজন ভয় পিছিয়ে গেল। হাসিম শাহ কিন্তু নিজের জায়গা থেকে নড়লেন না। জিনটা গর্জে উঠল, চলে যা। হাসিম শাহ বললেন, না, এই গ্রাম ছেড়ে চলে যা। এটা আমার গ্রাম নয়, কিন্তু এই গ্রামের মানুষকে ভয় দেখানোর অধিকার তোমারও নেই। জিনটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তারপর হঠাৎ চারপাশে অন্ধকার যেন আরও ঘন হয়ে গেল। হাসিম শাহ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর তিনি দৃঢ় কণ্ঠে বললেন, তোমার জায়গা এখানেই শেষ। জিনটা চিৎকার করে উঠল, না। তারপর গাছের একটি বড় ডাল প্রচণ্ড শব্দে ভেঙে মাটিতে পড়ে গেল। দূরে দাঁড়িয়ে থাকা লোকজন ভয় পেয়ে চিৎকার করে উঠল, কিন্তু হাসিম শাহ নড়লেন না। তিনি শেষবারের মতো তার কাজ সম্পূর্ণ করার চেষ্টা করলেন। জিনবন্দি হওয়ার মুহূর্ত। হঠাৎ কালীগাছের গোটা জায়গাটা এক অদ্ভুত নীরবতায় ঢেকে গেল। জিনের কণ্ঠ আর শোনা যাচ্ছিল না। কয়েক মুহূর্ত পর গাছের উপর থেকে একটা ক্ষীণ শব্দ এলো, আমাকে ছেড়ে দিন। হাসিম শাহ বললেন, এখন আর কাউকে ভয় দেখাতে পারবি না। জিনটা আবার গর্জে উঠল, আমি ফিরে আসব। হাসিম শাহ বললেন, এই গ্রামের মানুষের কাছে আর নয়। তারপর হঠাৎ একটা প্রচণ্ড শব্দ হলো, ধাম। কালীগাছের নিচে থাকা পুরনো মাটির একটা অংশ কেঁপে উঠল। হাসিম শাহ দ্রুত সেখানে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পর চারপাশ আবার একদম শান্ত হয়ে গেল। কালীগাছের পাতাগুলো নড়াচড়া বন্ধ করে দিল। বাতাস স্বাভাবিক হয়ে গেল, আর সেই ভয়ঙ্কর উপস্থিতিটাও যেন পুরোপুরি অদৃশ্য হয়ে গেল। হাসিম শাহ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর গ্রামের লোকজন ডাকলেন, এখন আসতে পারো। সবাই ধীরে ধীরে এগিয়ে এলো। রহিম মিয়া জিজ্ঞাসা করলেন, কাজ শেষ? হাসিম শাহ মাথা নাড়লেন, হ্যাঁ। এবার সে আর এই গ্রামের মানুষকে ভয় দেখাতে পারবে না। সারা রাতের ভয় শেষ যখন ভোরের হলো, শিমুলতলী গ্রামের মানুষ অনেকদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলল। সকালে সবাই কালীগাছের কাছে গেল। যে জায়গাটা এতদিন কেউ সন্ধ্যার পর, দূরের কথা দিনের বেলাতেও যেতে চাইতো না, সেই জায়গাতেই মানুষ দাঁড়িয়ে আছে। কেউ ভয় পাচ্ছে, কেউ অদ্ভুত শব্দ শুনছে না, কেউ ছায়া দেখছে না, পুকুর পাড় থেকেও আর কোনো ডাক আসছে না। রহিম মিয়া হাসিম শাহের সামনে দাঁড়িয়ে বললেন, কবির সাহেব, আপনি আমাদের গ্রামকে বাঁচিয়েছেন। হাসিম শাহ বললেন, আমি শুধু চেষ্টা করেছি। তবে একটা কথা মনে রাখবেন, ভয়কে কখনো নিজের উপর রাজত্ব করতে দেবেন না। গ্রামের মানুষ মাথা নেড়ে সম্মতি জানালো।
কয়েকদিন পর কেটে গেল অনেক দিন। গ্রামের আর কোনো অদ্ভুত ঘটনা ঘটল না। মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে গেল। শিশুরা মাঠে খেলতে লাগলো, কৃষকরা সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করতে লাগলো, পুকুরে মাছ ধরতে গেল জেলেরা, আর কালীগাছের পাশে রাস্তাতেও আবার ব্যবহার শুরু হলো। তবে গ্রামের বয়স্ক মানুষের আজও সেই গাছটার দিকে তাকিয়ে একটা কথা বলেন, ওই গাছের ইতিহাস কেউ কোনোদিন ভুলবে না। হাশেম শাহ গ্রাম ছাড়ার আগে শেষবার কালী গাছটার দিকে তাকিয়েছিলেন, তারপর বলেছিলেন গাছটা থাকবে, কিন্তু এর ভেতরে আর সে অশুভ শক্তি নেই। তিনি গ্রাম ছেড়ে চলে গেলেন। শেষ দৃশ্য অনেক মাস পরের কথা। এক সন্ধ্যায় রহিম মিয়ার নাতি বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে কালী গাছের কাছাকাছি চলে গেল। সূর্য তখন ডুবে যাচ্ছে। হঠাৎ সেই গাছটার দিকে তাকিয়ে থেমে গেল। গাছের একটা ডালে যেন কিছু একটা নড়ল। ছেলেটার চোখ কচলে আবার তাকালো, কিছুই নেই। সে বন্ধুদের সঙ্গে দৌড়ে বাড়ি চলে গেল। সেদিন রাতে গ্রামের একজন বৃদ্ধ দূর থেকে কালী গাছের দিকে তাকিয়েছিলেন। তিনি হঠাৎ খুব ক্ষীণ একটা শব্দ শুনলেন, সরসর। তিনি কিছুক্ষণ গাছটার দিকে তাকিয়ে রইলেন, তারপর নিজেই বললেন, না, এটা হয়তো বাতাসের শব্দ। তিনি ঘরে ফিরে গেলেন। কালী গাছটার অন্ধকারে দাঁড়িয়ে রইল, কিন্তু এবার গাছের নিচে কোনো ছায়া ছিল না, কোনো অস্বাভাবিক শব্দও ছিল না। শুধু রাতের বাতাসে পাতাগুলো ধীরে ধীরে নড়ছিল, আর সেই সঙ্গে শিমুলতলি গ্রামের মানুষ ফিরে পেল তাদের হারানো শান্তি। এভাবে শেষ হলো কালী গাছের জিনের আতঙ্ক। প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকের পুরো এপিসোড জানাতে ভুলবেন না। দেখা হবে আয়েশা পরীর গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।